এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের রাজ্য দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ সংবাদ। জুড়ে থাকুন শেষ পর্যন্ত বিস্তারিত জানবার জন্য। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে সংবাদগুলি বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে যায়। পুরোপুরি মুসলিম রাষ্ট্রে পরিণত হচ্ছে এবার বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ মুছতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুধু ধর্মনিরপেক্ষতাই নয়, সমাজতন্ত্র, বাংলা জাতীয়তাবাদের মতো শব্দবন্ধ এবার সংবিধান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। এমনকি জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আর মানতে চাইছে না বাংলাদেশের তদারকি সরকার। তবে এই ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের নতুন কিছু নয়। স্বাধীনতার পর 1972 সালে এই শব্দবন্ধ প্রথম জোড়া হয় শেখ মুজিবের আমলে। তারপর সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলাদেশের বর্তমান বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রয়াত স্বামী জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসেই 1977 সালে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার উপর আঘাত নামিয়ে আনেন তিনি। পরবর্তীকালে 1988 সালে ঘোষণা করা হয় বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। পরবর্তী সময়ে 2010 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট 1977 সালের ধর্মনিরপেক্ষতা শব্দ মুছে দেওয়ার বিরুদ্ধে রায় দেয়। এরপরেই শেখ হাসিনা সরকার 2011 সালে বাংলাদেশের সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে ফের ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে ফিরিয়ে আনে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফেরেই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার হাইকোর্টে সংবিধান সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দেশের 90% নাগরিক হলেন মুসলিম। সংশোধনের আগে যেমন ছিল সংবিধান, সেই অবস্থাতে ফিরিয়ে আনা হোক, অর্থাৎ ফের মুসলিম রাষ্ট্রে পরিণত হতে চলেছে বাংলাদেশ। বাদ যাচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি। ডিসেম্বর মাসের মধ্যেই 6 লক্ষ টন চাল কিনবে বাংলাদেশ। মূলত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাচ্ছে 6 লক্ষ টন চাল। ফলে পশ্চিম বাংলায় চাল এবং ধানের দাম ব্যাপক বৃদ্ধির আশঙ্কা। আগামী 10 ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ টন চাল আমদানি করার অনুমোদন দিল বাংলাদেশ সরকার। এই চালের বেশিরভাগটাই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চাল পাঠানোর জন্য তৎপরতা শুরু হয়েছে রাজ্যের রপ্তানিকারকদের মধ্যে। বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রক সে দেশের মোট 102টি সংস্থাকে চাল আমদানির অনুমতি দিয়েছে। সেই সংস্থাগুলির তালিকায় দেখা যাচ্ছে অধিকাংশই ভারত সীমান্ত সংলগ্ন এলাকার। এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলাদেশের সঙ্গে যে সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র রয়েছে সেগুলি দিয়ে চাল পাঠানো হবে বাংলাদেশে। বাংলাদেশ খাদ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী 10 ডিসেম্বরের মধ্যে 4,25,000 টন সিদ্ধ চাল এবং 1,62,000 আতপ চাল আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে। নতুন ধান সবে উঠতে শুরু করেছে। বাংলাদেশে চাল রপ্তানি করার সুযোগ আসতেই রাজ্যের খোলা বাজারে ধানের দাম বেড়েছে বলে জানা যাচ্ছে। সরকার ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যের অর্থাৎ এমএসপির প্রায় সমান রয়েছে খোলা বাজারে বর্তমানে ধানের দাম। চলতি খারিফ মরশুমে কুইন্টাল প্রতি 2,300 টাকা দরে সরকার ধান কেনা শুরু করেছে। বাংলাদেশে বিপুল পরিমাণ চাল এ রাজ্য থেকে গেলে খোলা বাজারে চালের দাম কতটা বাড়ে সেটা নিয়ে এখন আশঙ্কা তৈরি হয়েছে। তবে রাইস মিল মালিকরা বাংলাদেশে চাল পাঠানোর সুযোগ মেলায় প্রচুর খুশি। বেঙ্গল রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, এতে শিল্প অনেকটা চাঙ্গা হবে পশ্চিমবাংলায়। বরাত না থাকার জন্য অনেক রাইস মিল বন্ধ হয়ে রয়েছে, সেগুলি এবার চালু হবে। চাষিরাও বেশি দাম পাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের। ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ালো এবার রাশিয়া। যুদ্ধের ময়দানে এবার উত্তর কোরিয়া। এবার কিম জং উনের উত্তর কোরিয়া সেনা সহায়তার হাত বাড়িয়ে দিল রাশিয়ার দিকে। উত্তর কোরিয়ার 10,000 সেনা হাজির হয়েছে এবার রাশিয়ায়। পেন্টাগন জানিয়েছে, প্রাথমিক প্রশিক্ষণের পর তাদের মোতায়েন করা হচ্ছে তুরস্ক সীমান্তে। কিমের বাহিনী পৌঁছতেই ইউক্রেনের বিরুদ্ধে নতুন উদ্যমে হামলা শুরু করে দিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তুরস্ক সীমান্ত থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে আক্রমণ চলেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে। পেন্টাগন জানিয়েছে, 73 দিন পর এত বড় মাপের হামলা হলো জেলেনস্কির ইউক্রেন দেশটিতে। ইউক্রেনের বায়ুসেনার দাবি 8টি এলাকায় আছড়ে পড়েছে 6টি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। হামলা চলেছে 90টি ড্রোনের মাধ্যমে। হামলা হওয়া মাত্র সক্রিয় হয়ে ওঠে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমে 4টি ক্ষেপণাস্ত্র, 37টি ড্রোন এবং পরে আরও 47টি ড্রোন ধ্বংস করা হয়। তবে হতাহতর কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে বড় সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাকে সর্বোচ্চ জাতীয় সম্মান দিচ্ছে ডোমিনিকা রিপাবলিক। কোভিড মহামারীর সময় পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। করোনা মহামারীর সময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশকে 70,000 কোভিড ভ্যাকসিন পাঠিয়েছিল ভারত। বৃহস্পতিবার ডমিনিকার প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডমিনিকাকে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিতে সাহায্য করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত। গায়ানার জর্জ টাউনে ভারত ক্যারিকম শীর্ষ সম্মেলনে ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সর্বোচ্চ সম্মান প্রদান করবেন। খোদ ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও পারবেন না ফেরাতে। জম্মু কাশ্মীরে 370 ধারা ফেরানো নিয়ে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কদিন আগে জম্মু কাশ্মীর সরকার রাজ্যে 370 ধারা ফেরাতে বিধানসভায় এক প্রস্তাব পেশ করে। এ প্রসঙ্গ তুলে বুধবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মন্তব্য করেছেন, খোদ ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও উপত্যকায় 370 ধারা ফেরাতে পারবেন না। অমিত শাহ দাবি করেন, সোনিয়া গান্ধী মনমোহনের সময় 10 বছরের শাসনকালে পাকিস্তান থেকে অবাধে দেশের জঙ্গিরা ঢুকত, বোমা বিস্ফোরণ ঘটাতো। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, কদিন আগেও 370 ধারা নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কটাক্ষে সুরে বলেছিলেন, এমনকি রাহুল গান্ধীর চতুর্থ প্রজন্ম 370 ধারা জম্মু কাশ্মীরে পুনর্বহাল করতে পারবে না। উপনির্বাচন চলাকালীন অতিরিক্ত জেলা শাসককে সপাটে চড়, রাজস্থানে গ্রেপ্তার হলেন নির্দল প্রার্থী। গতকাল উপনির্বাচন ছিল রাজস্থানের দেউলি উনিয়ারা বিধানসভা কেন্দ্রে। সেখানে এক ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগে অতিরিক্ত জেলা শাসককে সপাটে সকলের সামনে চড় কষিয়ে চড় মারার অভিযোগ উঠল ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ মিনার বিরুদ্ধে। চড় মারার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকালে মিনাকে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশ। এক প্রস্তুত নাটকের পরে নির্দল প্রার্থীকে হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে। বুধবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিধানসভা কেন্দ্রের একটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক অমিত চৌধুরী। আচমকাই অমিতের ওপর চড়া হওয়া নির্দল প্রার্থী নরেশ মিনা। সপাটে চড় মানেন তিনি জেলা শাসককে। সঙ্গে চলছিল বচসা। একসময় পুলিশ এসে বাধা দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায় গোটা রাজস্থানে। মিনাকে গ্রেপ্তারির নির্দেশ দেয় প্রশাসন। বৃহস্পতিবার সেই গ্রেপ্তারির সময় বাধার মুখে পড়তে হয় পুলিশকে। ভাতা বাড়ল রাজ্যের কর্মবন্ধুদের। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আংশিক সময়ের কর্মবন্ধুদের মাসিক ভাতা 3,000 টাকা থেকে বাড়িয়ে করা হলো 5,000 টাকা। বৃহস্পতিবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ভাতা বৃদ্ধি 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সরকারি অফিসগুলিতে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করেন কর্মবন্ধুরা। স্থানীয় ভিত্তিতে অফিসগুলিতে নিয়োগ হয়ে থাকে। সরকারি সূত্রে খবর, সব মিলিয়ে 1 লক্ষের মতো কর্মবন্ধু কাজ করেন রাজ্যের বিভিন্ন অফিসগুলিতে। সবথেকে বেশি কর্মবন্ধু যুক্ত রয়েছেন ভূমি সংস্কার দপ্তরে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, মাস খানেক আগে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের মাসিক ভাতা 14,500 টাকা থেকে বাড়িয়ে 16,000 টাকা করেছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে বিএসকেগুলিতে প্রায় 7,000 এই শ্রেণীর কর্মী রয়েছেন। বিএসকে থেকে সাধারণ মানুষ বিনা পয়সায় সরকারি বিভিন্ন পরিষেবা অনলাইনে পেয়ে থাকেন। 1925 সালের পর এই প্রথমবার 100 বর্ষ পেরিয়ে রাজ্যে এবার জমি ভিত্তিক মৌজার মানচিত্র তৈরি করছে নবান্ন। 100 বছর পর আবারও পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে নতুন মৌজার মানচিত্র। 100 বর্ষ অতিক্রান্ত হলেও রাজ্যে থাকা জমি ভিত্তিক মৌজার মানচিত্রের কোনো সংস্কার হয়নি 100 বছর ধরে। ফলে বাস্তবিক ক্ষেত্রে ভূমির চরিত্র বদলে গেলেও সরকারি রেকর্ডে তার হিসেব সেইভাবে নেই। ভূমির হিসেবের ক্ষেত্রেও রেকর্ড নেই বললেই চলে। ফলে বিভিন্ন সময় অসুবিধার মুখে পড়তে হয় নবান্নকে। খাট জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে। 1925 থেকে 2024 সালের মধ্যে পশ্চিমবঙ্গে কোনো রকম মৌজা মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। স্বাধীনতা লাভের পর বাংলার মানচিত্র পুরোপুরি বদলে গিয়েছে। জন্ম হয়েছে পূর্ব পাকিস্তানের। এছাড়া ওড়িশা, বিহার রাজ্য তৈরি হয়। পশ্চিমবঙ্গের আয়তন আরও কমেছে। 100 বর্ষের ব্যবধানে একাধিক ঘটনাক্রমে রাজ্যের জমির চরিত্রের অনেক কিছুই বদলে গিয়েছে। ভূমি দপ্তরের একাংশ জানাচ্ছে, মৌজার মানচিত্র হলো জমির মাপ প্রকৃতি উল্লেখ করে একটি মৌজার পুঙ্খানুপুঙ্খ তথ্য সম্বলিত মানচিত্র। কার্যক্ষেত্রে যাকে ক্যাডাস্ট্রাল ম্যাপও বলা হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই পরিবর্তিত মানচিত্র তৈরি করা হচ্ছে এবার নতুন করে। 100 বছর পর একমাত্র কলকাতা বাদে গোটা রাজ্যে এই মানচিত্র তৈরি করা হচ্ছে।
জানা যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জিও ট্যাগিংয়ের সাহায্য নিয়ে নতুন মৌজা ম্যাপ তৈরি করা হচ্ছে। খাস জমি থেকে শুরু করে শিল্প তালুক, রাস্তাঘাট, ঘরবাড়ি, জলা নতুন মৌজা মানচিত্রে সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ উল্লেখ থাকবে। এই মানচিত্র তৈরি হয়ে গেলে কৃষি জমি থেকে শুরু করে আবাসন, জলাভূমি, স্কুল, কলেজ, হাসপাতাল, পেট্রোল পাম্প, রেললাইন, এক্সপ্রেসওয়ে থেকে সমস্ত তথ্য চলে আসবে সরকারের হাতের মুঠোয়। আর তা বাস্তবায়িত হলে সরকারের উন্নয়নের কাজে আরও গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিভাবে তৈরি হবে এই জিও মানচিত্র? উপগ্রহ চিত্রের সাহায্য নেওয়া হবে বলে জানা যাচ্ছে। একইভাবে অত্যাধুনিক জিও ট্যাগিং ক্যামেরা এমনকি ড্রোন চিত্রের সাহায্য নেওয়া হবে। প্রত্যেকটি মৌজা ধরে ধরে এই তথ্যের পর্যালোচনা চূড়ান্ত পর্যবেক্ষণ করবেন ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে। প্রথম ধাপে সমীক্ষা হবে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। দ্বিতীয় ধাপে সমীক্ষা হবে 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূমে। তৃতীয় পর্যায়ে সমীক্ষা করা হবে মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তথ্য বলছে এই মুহূর্তে রাজ্যে 42,302টি মৌজা রয়েছে।